আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দ্বিতীয় পর্ব বেরিয়েছে, শেখ হাসিনার ইন্টারভিউয়ের দ্বিতীয় পর্ব বেরিয়েছে। বিদেশ নীতিতে দেশের স্বার্থকে জলাঞ্জলি, অভিযোগ শেখ হাসিনার। অগ্নি রায় দ্বিতীয় পর্ব আজকে বেরিয়েছে। এতে তিনি মারাত্মক কতগুলো কথা বলেছেন শেষের দিকে। ইন্টারভিউটা যখন শেষ, আজকেই শেষ, শেষের দিকে কিন্তু কতগুলো মারাত্মক কথা বলেছেন, যে কথাগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করলে বাংলাদেশ আবার তার পূর্বের জায়গায় সময় লাগবে, কিন্তু ফিরে আসবে। এবার কি বলা হচ্ছে ইন্টারভিউতে, আমি আগে সেটা পড়ি। তিনি বলছেন দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন। বলছেন বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ বিরাজমান, কিন্তু দলের বিরুদ্ধে অভিযোগ তো পাহাড় প্রমাণ দুর্নীতির। দলে ক্ষমতার বেনজল ঢুকে সরকারের পতন ত্বরান্বিত করেছে, এমন কথা উঠে এসেছে। আজ কুর্সি থেকে সরে যাওয়ার 2 বছর পর দলের শুদ্ধিকরণ সম্পর্কে কি চিন্তা ভাবনা রয়েছে শেখ হাসিনার। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব। আজকে বোঝা গেল যে অগ্নি এটা একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব, পরিমার্জন বা শুদ্ধকরণ স্বাভাবিক ধারাবাহিক প্রক্রিয়া। কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমরা যথাযথ গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করেছি। আওয়ামী লীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না। ক্ষমতায় থাকার সময় অন্যায়ে লিপ্ত মন্ত্রী সাংসদকে শাস্তি দেওয়া হয়েছে। প্রশ্ন করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে আদৌ নেতৃত্বের শাসন রয়েছে দলের উপরে, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার দল। হাসিনার বক্তব্য, নেতাকর্মীদের বলবো হতাশ হবেন না, আগুনে পড়লেই সোনা কাটি হয়, এটি প্রাকৃতিক শুদ্ধকরণ। আজ যারা অত্যাচার সত্ত্বেও দলের হয়ে লড়ছেন তারাই প্রকৃত আওয়ামী লীগ। যারা ব্যক্তিগত স্বার্থের জন্য দলকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তারা ভুল বদলে ফেলেছেন বা চুপ হয়ে গিয়েছেন। প্রশ্ন, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই পাকিস্তান এবং চীনের সঙ্গে ঢাকার সখ্য বাড়তে দেখা গিয়েছিল। বিএনপি সরকার আসার পরেও তা অব্যাহত। কিভাবে দেখছেন এটা মুজিব কন্যা? তার কথায়, বিদেশ নীতির মূল কথা সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই বন্ধুত্ব স্থাপনের মূল লক্ষ্য দেশের জনকল্যাণ এবং ভিত ও সাম্য। আমাদের সরকার বন্ধু প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গেই স্বচ্ছতার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছিল, কিন্তু ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার উভয় ক্ষেত্রেই দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিশদ বলার সময় এখনো আসেনি। জঙ্গিবাদ প্রসারের আশঙ্কা নিয়েও হাসিনার অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান সরকারের দিকে। তার অভিযোগ, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশের জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা, আমার উপরে গ্রেনেড হামলা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 10টা অস্ত্র আমদানি, বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, বিচারকদের হত্যার মতো ঘটনা ঘটে। আমরা এসেছিলাম সন্ত্রাসবাদ প্রশ্নে শূন্য সহনশীলতার নীতি নিয়ে। আইনের আধুনিকীকরণ, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ সেল, যথাযথ নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু আবার সে অন্ধকার দিন এসেছে। সন্ত্রাসবাদে দণ্ডপ্রাপ্ত অনেকেই সাধারণ নির্বাচনের মাধ্যমে সাংসদ হয়েছেন। সন্ত্রাস দমনে বড় ভূমিকা নেওয়া আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনেককেই চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সন্ত্রাসে যুক্ত ব্যক্তিরা মুক্তি পেয়ে প্রকাশ্যে কাজকর্ম শুরু করেছেন। দেশের অর্থনীতি, এখানে তিনি হয়তো বাবরকে উল্লেখ করছেন, দেশের অর্থনীতি নিয়েও সরব হাসিনা।
তার অভিযোগ, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। সন্ত্রাসের মাধ্যমে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র 1.5 বছরে তারা বিদেশি ও দেশি উৎস থেকে ঋণ করেছে 3,73,000 কোটি টাকা। তারেক রহমানের সরকারের 3 মাসের ঋণের পরিমাণ 1 লক্ষ কোটি টাকা। বিদ্যুৎ, তেল, গ্যাস, সেচের পানি, সার নেই, কর্মসংস্থান কমায়, মানুষের আয় কমেছে, পণ্যের দাম বেড়েছে। 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলের জোট সরকারের শেষ বাজেট ছিল 70,000 কোটি টাকা। আমাদের শেষ বাজেট 2024-25-এর আকার ছিল 7,97,000 কোটি টাকা। তার দাবি, এই পরিসংখ্যানে প্রমাণ করছে দেশের অর্থনীতিতে আওয়ামী লীগ সরকার কতটা সুদৃঢ় হতে পেরেছিল। প্রশ্ন করা হচ্ছে যে আপনি দেশে ফিরে, এই যে আপনার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে আপনার দেশ এখন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে চলছে। এই অবস্থায় আপনি দেশকে আবার ঘুরে দাঁড় করাবেন কি করে? হাসিনার জবাব, সঠিক পরিকল্পনা বা বাস্তবায়ন এবং তার যথাযথ প্রয়োগ, এছাড়া আইন শৃঙ্খলার শাসন এবং অপরাধীদের প্রকৃতভাবে বিচার। যারা শয়ে শয়ে পুলিশ মেরেছে, হাজারে হাজারে পুলিশ মেরেছে, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশ মেরেছে, নিরাপরাধ ব্যক্তিদের অন্ধকারে ঠেলে দিয়েছে এবং মৃত্যুকূপের অন্ধকারে ফেলে দিয়েছে, তাদের সঠিক বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি চুপ করে বসে থাকবো না। তারপরের প্রশ্ন, সরকার তো একটা, দুটো সরকারই একটা চুক্তির মাধ্যমে দেশকে প্রায় অন্ধকার জায়গায় ঠেলে দিয়েছে। সেখানে আপনি কি করতে পারেন? অন্ধকার জায়গা বলতে এই যে গোলামি চুক্তি যেটা বলে, উনি বলছেন আমার প্রথম কাজ হবে এই গোলামি চুক্তি দেশে ফিরে, আমার প্রথম কাজ হবে এই দেশে ফিরে এই গোলামি চুক্তিকে কুচি কুচি করে ফেলে দেওয়া এবং দেশকে আবার নতুন পরিকল্পনার মাধ্যমে ঘুরিয়ে দাঁড় করানো, এবং সেটা সময় লাগলেও আমি করব বলে আমি দৃঢ়ভাবে নিশ্চিত। শেষ। তার মানে উনি দেশে ফিরে আইনের শাসন আবার প্রতিষ্ঠা করবেন, উনি যেটা বলছেন, এবং গোলামি চুক্তি সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে হবে। সময় সেটা লাগবে, কিন্তু দেশ ঘুরে দাঁড়াবে আবার। আর গোলামি চুক্তি যেটা আছে, কোনো দেশের নাম উনি করেননি। গোলামি চুক্তি যেটা আছে সেটা কুচি কুচি করে আমি ফেলে দেব, তারপরে আমি বুঝে নেব। অর্থাৎ তিনি দৃঢ় প্রতিজ্ঞ, তিনি এই যে গোলামি চুক্তির মাধ্যমে দেশকে একটা রাষ্ট্রের কাছে একদম বকলমে বেচে দেওয়া হয়েছে, সেটা তিনি মানবেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ভারতের সঙ্গে তার একটা নিশ্চিতভাবে কথাবার্তা হয়েছে, এবং বাকিটা ভারত বুঝে নেবে বলেই এখন আমেরিকা, ধরুন এই যে আমেরিকা আছে, উনি নাম করেননি, কিন্তু এটা সকলের কাছে পরিষ্কার যে আমেরিকা এই গোলামি চুক্তিটা করেছে এবং সহসা আমেরিকা কিন্তু এখান থেকে ফিরতে চাইবে না। এখন আমেরিকা খুব বিপদের মধ্যে রয়েছে, নতুন করে বিপদ কিন্তু আর আমেরিকার ট্রাম্প আর নিতে পারবে না। সেখানে এই যে আবার বাংলাদেশে যুদ্ধ জাহাজ ফাহাজ যেখানে পাঠানোর যে ব্যবস্থা করছে, এটা কি হচ্ছে? ট্রাম্পের বোকামির ফল হচ্ছে। এটা আরআইসি যেটা লিকুইড ফর্মে ছিল, আরআইসিটাকে শক্তিশালী করবে, সেখানে ইরান যোগ দিচ্ছে। আমি আগেই বলেছি বাংলাদেশকে নিয়ে নেওয়া হবে আরআইসির মধ্যে। তারপর এখান থেকে দেখবেন দুদ্দার করে এই যে আমেরিকান বাহিনী সমস্ত পালাবে, সব পালাবে। এরা এখন মানে সেই শীর্ষস্থানে আর নেই,
সেটা মানতে অসুবিধা হচ্ছে। আপনার এককালে পয়সা ছিল, আজকে আপনি ফকির। আমাদের জলসাঘর ছবিটা দেখেছেন ছবি বিশ্বাসের? আমেরিকা এখন জলসাঘরের সেই ছবি বিশ্বাস, সে ধার করে বাইজি নাচানো হচ্ছে। একটা মাত্র চাকর ছাদে বসে পুরুক পুরুক করে তিনি গড়গড়া টানেন এবং চাকরকে হুমকি দেন। তিনি একটা ওই মানে কি বলে ভাঙা চোরা একটা জমিদার বাড়িতে তিনি জমিদার সেজে বসে আছেন এবং শেষে ঘোড়ায় চড়ে গিয়ে তিনি যখন নিজের শক্তি প্রদর্শন করতে গেলেন, ঘোড়া থেকে পড়ে তিনি মারা গেলেন। আমেরিকার অবস্থা হয়েছে তাই। জলসাঘরের এখন জমিদার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আরআইসি গঠন হোক, হলে দেখবেন এই যে শক্তি আছে, বৃহৎ শক্তি, এখন আর বৃহৎ তো নেই, আঞ্চলিক দেশীয় শক্তিগুলো সমস্ত গজিয়ে উঠছে। তাতে ডোনাল্ড ট্রাম্প এটা মেনে নিতে পারছেন না, ফলে উনি ক্ষমতা দেখানোর চেষ্টা করছেন। ওনার ক্ষমতাই ওনাকে শেষ করে দেবে। আসলে কি জানেন, আসল হচ্ছে যে ক্ষমতা হজম করাটা খুব দুষ্কর। ক্ষমতাকে হজম করতে হয়, হজম করাও শিখতে হয়। হজম যখন হয় না তখন বদ হজম হয়ে যায়। ট্রাম্পের এখন বদ হজম হয়েছে। সেই বদ হজম আরআইসি ঠিক ওষুধ দিয়ে বার করে দেবে। সবাই ভালো থাকবেন। 17ই মে 1981 সালে এই দিনে আমি বাংলাদেশের মাটিতে ফিরে আসার সুযোগ পেয়েছিলাম। 6 বছর আমি ও রেহানা এবং আমাদের 15 আগস্টে সেই সময় যারা স্বজন হারিয়েছিলাম সকলকে আশ্রয় নিতে হয়েছিল। এই মুহূর্তে কথা বলতে চাই শেখ হাসিনার চ্যালেঞ্জ তারেক রহমান সরকারের সামনে মস্ত বড় পরীক্ষা। কেন পরীক্ষা, কেন চ্যালেঞ্জ? তারেক রহমান সরকার 3 মাস বয়সী সরকার, 4র্থ মাস চলছে। আপনি সরকারের চেহারাটা যদি দেখেন, এই সরকারটা চরম দুর্বল একটি সরকার। ইউনূস সরকারও দুর্বল সরকার ছিল, তারেক রহমান সরকার যেন আরো দুর্বল। আমি যদি শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করি, তাহলে তুলনা বিচারে তারেক রহমান সরকার মোটেই শক্তিশালী সরকার নয়। শেখ হাসিনা সরকার ছিল প্রতাপশালী সরকার। সেই সরকার কিন্তু ষড়যন্ত্রের ফাঁদে পড়ে পতন ঘটেছিল 2024-এর অগাস্ট মাসে। সেই বিচারে তারেক রহমান সরকার যে কোনো মুহূর্তে বালির বাঁধের মতো ভেঙে পড়তে পারে। তারেক রহমান সরকারকে যে সাপোর্ট দেবে যারা, প্রশাসন, পুলিশ, আর্মি, পুলিশের কথা যদি বলেন, তারেক রহমান সরকারের পক্ষে পুলিশ নেই। পুলিশ তারেক রহমান সরকারকে পাহারা দেবে না। কেন দেবে না আপনারা জানেন। এই আলাপগুলো বারবার আর না করি, আলাপ দীর্ঘ হয়ে যায়। আর্মিতেও কমপক্ষে 70% মানুষ তারেক রহমান সরকারকে আসলে পাহারা দেবে না। যে কোনো সময় রাইফেলের গুলি অন্যদিকে ঘুরে যেতে পারে। প্রশাসনও সব এই যে যাদের কথা বলছি, তারা নীরবে আছে, নীরবে চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যে কোনো সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে। প্রশাসনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই, যে 70% মানুষ, মানে সোজা কথা আমি যদি বলি, পুলিশ বলি, প্রশাসন বলি, আর্মি বলি, 30% তারেক রহমান সরকারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকি 70% সব বাহিনী থেকে শুধুমাত্র সময়ের অপেক্ষায় অপেক্ষমান। এই জন্যই বলছি যে তারেক রহমান সরকারের সামনে মস্ত বড় পরীক্ষা। আর অন্যদিকে শেখ হাসিনা একের পর এক বিস্ফোরক সাক্ষাৎকার দিচ্ছেন। গতকালকে 3টি ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তোলপাড় ফেলেছেন। আমরা এই মুহূর্তে আলাপ করব তার 2 দিন আগে, গতকালের 2 দিন আগে 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনা তার নিজস্ব ফোরাম, নিজস্ব প্ল্যাটফর্ম, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি।
এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তারেক রহমান সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ দিয়েছেন এবং এই সভায় তিনি অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে দ্রুত দেশে ফেরার বড় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, এই ভার্চুয়াল সভা থেকে তিনি বর্তমান তারেক রহমান সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন বেশ কিছু চ্যালেঞ্জ, যা দেশের রাজনৈতিক মহলে নতুন করে সুনামির সৃষ্টি করেছে। দর্শক, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক শেখ হাসিনার সেই আলোচিত চ্যালেঞ্জগুলো কি। আপনারা যদিও ইতিমধ্যেই জানেন, তার বক্তব্য শুনেছেন, তারপরেও আমরা একটু চ্যালেঞ্জগুলো দেখে নিতে চাই। শেখ হাসিনা তার বক্তব্যে জেলখানা প্রস্তুত করতে বলেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন তিনি দেশে ফিরলে তাকে কোন জেলে রাখা হবে তা যেন আগে থেকেই প্রস্তুত করা হয়। তিনি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে বলেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেন যে তিনি জানেন তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, আর তাই তিনি দেশে ফেরার আগে তার জন্য যেন ফাঁসির মঞ্চ তৈরি রাখা হয়। সাজা বরণ করে নিতে তিনি দ্বিধাবোধ করবেন না। 3 নম্বরে তিনি বলেছেন পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথা। গত 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতা ও কর্মীদের যে সমস্ত কূটনৈতিক পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে, তিনি সেই সমস্ত পাসপোর্ট অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। 4 নম্বরে তিনি তার জন্য বিমান পাঠাতে বলেছেন। তিনি মনে করিয়ে দেন যে 2024 সালের 5ই আগস্ট পরিস্থিতির চাপে বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানটি তাকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দিয়ে এসেছিল, ঠিক সেই বিমানটি যেন তাকে সসম্মানে ফিরিয়ে আনার জন্য পুনরায় দিল্লিতে পাঠানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা হঠাৎ কেন এই সময়ে দেশে ফেরার জন্য এতখানি মরিয়া হয়ে উঠছেন? তিনি পত্রিকায় সাক্ষাৎকারে বলছেন, দলের ভার্চুয়াল সভায় বলছেন। তিনি কি শুধু বলার জন্য বলছেন? না, তিনি দেশে ফিরবার ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। শেখ হাসিনা নিজেই ভার্চুয়াল সভায় এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান যে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং বিশেষ করে দলের তৃণমূল স্তরের নেতা কর্মীদের সাথে নিয়মিত কথা বলে তিনি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে পেরেছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তিনি আর এক মুহূর্ত দেশের বাহিরে থাকতে চান না। তিনি দেশের বর্তমান কয়েকটি বড় ও জটিল সমস্যার কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রথমত, তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে দেশের শিশুরা বর্তমানে হামের টিকা না পেয়ে মারা যাচ্ছে এবং গোটা টিকাদান কর্মসূচিতে এক চরম অস্থিরতা বিরাজ করছে। দ্বিতীয়ত, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বেহাল দশা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তৃতীয়ত, দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে এবং একই সাথে সংখ্যালঘুদের ওপর নানাবিধ নির্যাতন এবং তাদের বর্তমান দুর্দশার চিত্র তাকে ব্যথিত করেছে। নিজের দেশ ত্যাগ করা এবং 5ই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে শেখ হাসিনা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তিনি উল্লেখ করেন যে তিনি নিজে কখনো দেশ ত্যাগ করতে চাননি, কিন্তু 5ই আগস্ট পরিস্থিতি এমন রূপ নেয় যে তার নিরাপত্তা রক্ষীরা তার জীবন রক্ষার্থে তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে আসেন। এই সংকটের মুহূর্তে তার জীবন বাঁচানোর জন্য তিনি তার নিরাপত্তা রক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ 5ই আগস্টের ঘটনাকে কোনো সাধারণ বা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে মানতে নারাজ, বরং তারা এটিকে সুপরিকল্পিত সরকার বিরোধী চক্রান্ত বা মেটিকুলাস ডিজাইন হিসেবে পরিষ্কারভাবে আখ্যায়িত করছেন। এর পাশাপাশি তিনি দলের কর্মীদের পাশে দাঁড়িয়ে আরো বলেন যে পরিস্থিতির চরম চাপে পড়ে যে সমস্ত আওয়ামী লীগ নেতা কর্মী জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদেরকে
কোনোভাবেই আইনের দৃষ্টিতে পলাতক আসামি বলা যায় না। আমরাও সেটাই বলতে চাই। শেখ হাসিনার এই দৃপ্ত কণ্ঠের বক্তব্য এবং নিজের ফাঁসির সাজা হাসি মুখে বরণ করে নেওয়ার এই সাহসী ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক মহলে এক বিশাল আলোড়ন ও শোরগোল তৈরি করেছে। তবে এই প্রকাশ্য চ্যালেঞ্জের পর এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি, কিন্তু নেপথ্যে কিছু আলোচনা অবশ্যই চলছে। যেমন তারেক রহমানের একজন উপদেষ্টা তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন গতকাল। দেশের নাগরিক হিসেবে শেখ হাসিনারও ন্যায় বিচার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তিনি যদি দেশে ফিরে আসেন তবে তিনি উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ায় আপিল করতে পারবেন, অর্থাৎ ইনসাফ করা হবে, এমনটাই বলেছেন গতকাল তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রয়েছে গভীর আইনি ও কূটনৈতিক জটিলতা। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সুনির্দিষ্ট গাইডলাইন বা নীতিমালা অনুযায়ী কোনো আসামিকে অন্য কোনো দেশে হস্তান্তর করার আগে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় যে সেখানে তার জীবনহানির কোনো ঝুঁকি বা বিনা বিচারে শাস্তির সম্ভাবনা রয়েছে কিনা। যেহেতু শেখ হাসিনার ক্ষেত্রে এই জীবনহানির ঝুঁকি অত্যন্ত স্পষ্ট, তাই ভারত সরকার চাইলেই তাকে হুট করে বর্তমান বাংলাদেশের হাতে তুলে দেবে না। গতকাল আনন্দবাজার পত্রিকাও ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বরাত দিয়ে জানিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কিছুই ভাবছে না। আসলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা বর্তমান প্রশাসনের জন্য একটি বড় চিন্তার কারণ। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে যদি কারাগারেও রাখা হয় তবুও মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অত্যন্ত দ্রুত উত্থান ঘটতে পারে, অথবা একটি বড় ধরনের জনবিস্ফোরণ ঘটার প্রবল আশঙ্কা রয়েছে। আর এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই বর্তমান সরকার, বিএনপি এবং জামায়াতে ইসলামের জন্য একটি মস্ত বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আলাপের একদম শেষ প্রান্তে এসে একথা বলাই বাহুল্য যে শেখ হাসিনার এই সরাসরি ও সাহসী বক্তব্য তারেক রহমান ও তার দলের জন্য একটি মস্ত বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয় তারেক রহমানের বর্তমান সরকার এই অভূতপূর্ব ও কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে এবং দেশের রাজনীতি আগামী দিনে কোন দিকে মন নেয়। আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।